ভারতের টি-20 দল প্রকাশ হয়ে গেছে বিশ্বকাপের জন্য। এটার জন্য অনেকটা নাটকের মতো হয়েছে। শুভমন গিল, যাকে ছাড়া দলে নির্বাচন করা যেত না, যাকে ছাড়া আমি বাঁচবো না, এটা হচ্ছে একটা প্রেমের ডায়লগের মতো। স্কুল কলেজের বাচ্চারা যেভাবে প্রেম করে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, যখন বিয়ের বয়স হয় আমি বাবার পছন্দ ছাড়া, মানে পিতামাতা পছন্দ ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে শুভমন গিলের ক্ষেত্রে। শুভমন গিলকে ছাড়া কোনো দলই প্রকাশ হবে না। শুভমন গিল ভাইস ক্যাপ্টেন, এখন তিনি দলেই নেই, এমনকি ভাইস ক্যাপ্টেন পরিবর্তন হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন নতুন করে কিন্তু দলটাকে সাজানো হয়েছে। নতুন করে বলতে সবাই কিন্তু আবার নতুন না। খেয়াল করে দেখবেন ঈশান কিষান দলে ঢুকে পড়ছেন। তার মানে কি, ঈশান কিষান যদি দলে ঢুকে তার মানে হচ্ছে সঞ্জু স্যামসন এখন ওপেনিং করতে পারবেন, এমনকি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকজন ওপেনারকে দলে নিয়ে আসা হয়েছে। কিন্তু জয়সওয়ালের কি হলো? জয়সওয়ালের অপরাধ কি? জয়সওয়াল তো আজ থেকে 3 বছর আগে ভারতীয় টি-20 দলের সরকারি ছিলেন, কিন্তু তাকে কেন সুযোগ দেওয়া হয়নি? এটা কিন্তু একটা ইনজাস্টিস ছিল। কারণটা কি, আপনি খেয়াল করে দেখেন, আপনি যখনই শুভমন গিলকে গ্রুম করার চেষ্টা করেন এশিয়া কাপের মঞ্চে, তখনই কিন্তু তাকে আপনি দল থেকে ছিটকে ফেলে দিলেন। তখন থেকে কিন্তু এই যে তাকে দলে ঢুকাইলেন, কোনোভাবেই কিন্তু তাকে ফিট করতে পারলেন না। 15 থেকে 20টা ম্যাচে তাকে সুযোগ দিলেন, এই কারণে কিন্তু জয়সওয়ালকে আপনি দল থেকে বের করে দিলেন। এমনকি আপনি দেখেন জিতেশ শর্মা, যে কিনা 6 থেকে 7 নম্বরে ভালোই খেলতেছিল, কিন্তু তার প্রতিও কিন্তু অবিচার করা হয়েছে। কারণটা কি, একমাত্র শুভমন গিলকে জায়গা দেওয়ার জন্য। সুতরাং বুঝতেই পারতেছেন একটা প্লেয়ারকে জায়গা দিতে যে আপনি কয়েকজন প্লেয়ারের মন নষ্ট করে দিয়েছেন, এমনকি তাদের কেরিয়ার নষ্ট হয়ে গেলে যাইতে পারে। কিন্তু ঈশান কিষান যে দলে ঢুকছেন, তিনি কিন্তু ভাই হাওয়ার উপর দিয়ে ঢুকান নাই। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতীয়রা কিন্তু এদিক দিয়ে চালাক আছে। কারণটা কি, মুস্তাক আলী ট্রফি আইপিএল এর পরে এটাকে একটা দ্বিতীয় বেঞ্চমার্ক ধরা হয় ইন্ডিয়াতে। মুস্তাক আলী ট্রফিতে তিনি কিন্তু 10টা ম্যাচে 512 রান করতে পারছেন, বুঝতেই পারতেছেন। এমনকি তার স্ট্রাইক রেট 190-এর কাছাকাছি, এমনকি অ্যাভারেজ 50-এর উপরে। সুতরাং এরকম একটা অবস্থায় যদি এরকম একটা প্লেয়ারকে যদি আপনি অপশনে রাখেন, কোন ধরনের অপশনে, যদি সঞ্জু ওপেনিং করতে পারে, খেয়াল করে দেখেন কালকে লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকার সাথে তিনি যে ধরনের ব্যাটিং করছেন, যেখানে গাভাস্কার এমনকি রবি শাস্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে এই ধরনের ব্যাটিং যদি তিনি করতে পারেন, তাহলে তিনি কেন ভারতের প্রথম চয়েস না, তিনি কেন ভারতের বিকল্প চয়েস। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি যদি তার প্রথম ছক্কাটা খেয়াল করে দেখেন, আপনি যদি ইউটিউবে তার হাইলাইট দেখতে পারেন, ব্যাকফুটে এমন একটা শট মারছেন, এমনকি ডাউন দ্য গ্রাউন্ড কয়েকটা শট মারছেন। ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল। যখন দুই প্রান্ত থেকে 100 মানে রান আসা শুরু করে না, যখন অভিষেক শর্মা মারা শুরু করবে, এমনকি সঞ্জু মারা শুরু করবে, তখন কিন্তু দেখতে জিনিসটা ভালো লাগে, এমনকি একে অপরকে কমপ্লিমেন্ট মারতে পারে, যেটা কিন্তু গিলের সাথে হচ্ছিল না। সুতরাং বুঝতেই পারছেন এটা হচ্ছে মেজর পরিবর্তন। এরপরে যেটা মেজর পরিবর্তন হচ্ছে ভাইস ক্যাপ্টেন্সি নিয়ে পরিবর্তন। ভাইস ক্যাপ্টেন্সি কাকে দেওয়া হয়েছে? এখন তো গিল দলেই নেই। সুতরাং বুঝতেই পারতেছেন দলে এখন কাকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে? অক্ষর প্যাটেল। তিনি কিন্তু মোটামুটি প্রত্যেকটা ম্যাচে কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আমি একমত পোষণ করতেছি যে তাকে কিন্তু দেওয়া হয়েছে। আপনি যদি বোলিং খেয়াল করেন, প্রথমে বোলিং দিয়ে শুরু করতে চাই, কারণ ইন্ডিয়ার বোলিং মোটামুটি পারফেক্ট আছে। 3 জন প্রিমিয়াম পেস বোলার নিছে, এমনকি 2 জন জেনুইন স্পিনার নিছে। আপনি খেয়াল করে দেবেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এই যুগে বরুণের থেকে ভালো স্পিনার কিন্তু আপনি খুঁজে পাবেন একজনও। সুতরাং বুঝতেই পারছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব রয়েছেন। জাসপ্রীত বুমরা গতকালকে ম্যাচে ধরেন, গতকালের ম্যাচে এত হাই স্কোরিং ম্যাচে তিনি সম্ভবত 4 ওভারে বল করে 16টা রান দিচ্ছে, 2টা উইকেট নিতে পারছেন। খেয়াল করতে পারছেন যেখানে 230 রানের টার্গেট, প্রত্যেকজন বলার ইকোনমি দিচ্ছে 12 থেকে 13। তিনি এক ওভারে একটা হোয়াইট বল যাওয়ার পরেও কিন্তু তিনি রান দিয়েছেন 15 থেকে 16 রান। তারা বুঝতেই পারতেছেন তাকে বাদ দিয়ে টি-20 দল ঘোষণা করা যাবে না। আর্শদীপ সিং আর হচ্ছে হর্ষিত রানা। এখন যদি আপনি উইকেট কিপারে আসেন, উইকেট কিপারে আমি প্রথমে আপনি বলে দিয়েছিলাম ঈশান কিষান আছে, এমনকি সঞ্জু স্যামসন আছে, তিনি কিন্তু ওপেন করতে পারবেন। দুজনেই কিন্তু ওপেন করতে পারবে, কারণ হচ্ছে লং টুর্নামেন্ট তো, ছোট ছোট দলের বিপক্ষে কিন্তু হয়তো ঈশান কিষানকে আমরা দেখতেও পারি। এখন আপনি যদি সলিড ব্যাটারদের মাঝখানে আসেন, সলিড ব্যাটাররা কারা আছেন? সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, কি বলবেন। এখন আমরা কিন্তু মনে করেছিলাম যে, ধরে নিয়েছিলাম যে এই ব্যাটসম্যানটাকে তারা ছেড়ে ফেলে দিবে ভারতীয়রা। কারণটা কি, ফিনিশিং রোলে যেভাবে অলরাউন্ডার করা হচ্ছিল, হয়তোবা তাকে দলেই রাখা হবে না। অ্যাটলিস্ট তিনি খেলতে পারুক আর না পারুক, তিনি দলে তো আসেন। খেয়াল করে দেখবেন একজন ফিনিশিং রোলের জেনুইন ব্যাটসম্যান, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনি যতই ওয়াশিংটন সুন্দর বলেন, কিংবা যত আপনি অন্য কোনো বলেন, হর্ষিত রানা বলেন, যে অলরাউন্ডার ক্যাটাগরিতে আপনি ফেলাচ্ছেন, শিবম দুবে বলেন, কিন্তু তিনি কিন্তু প্রপার ব্যাটসম্যান ভাই। প্রপার ব্যাটসম্যানের সাথে কোনো সময় আপনি অলরাউন্ডার তুলনা করলে পারবেন না। অলরাউন্ডার 5টা ম্যাচের মাঝখানে 3টা খেলতে পারবে বা 2টা খেলতে পারবে, কিন্তু জেনুইন ব্যাটসম্যান 5টা ম্যাচের মাঝখানে আপনাকে 3 থেকে 4টা ম্যাচ খেলার ভালো খেলার একটা অপশন এনে দিতে পারবে। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটা যে জায়গা করে নিতে পারছে, এটা আমার জন্য খুব ভালো লাগতেছে। কারণটা কি, এই প্লেয়ারটা কিন্তু অনেক পরিশ্রমী একটা প্লেয়ার, এমনকি অবহেলিত প্লেয়ার। আপনি খেয়াল করে দেখেন যতদিন তিনি দলের সাথে আছেন, ওই ধরনের হাইপ কিন্তু তিনি ক্রিয়েট করতে পারেন না, কারণ কি তিনি ওই ধরনের অপরচুনিটি পাবেন। হয়তো বা এবারে টি-20 বিশ্বকাপও এতগুলো ম্যাচ তিনি খেলার সুযোগ পাবেন না, কিন্তু তিনি জায়গা পেয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু জায়গা দেওয়াটা উচিত ছিল। এমনকি তিলক বর্মা 3 নম্বর পজিশনটাকে আমি বলবো যে লক করে দিন। লক মানে লক। সূর্যকুমার যাদবের যেহেতু ফর্মটা একটু আপ এন্ড ডাউন করতেছে, সুতরাং তাকে যদি আপনি 3 নম্বরে পাঠিয়ে দেন, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা সবচেয়ে ভালো দিক হতে পারে। এর থেকে ভালো কোনো দিক হতে পারে না। মনে পড়ে কি আপনাদের এশিয়া কাপের মঞ্চে নাকি, হ্যাঁ এশিয়া কাপের মঞ্চে তিনি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে যে একটা ইনিংস খেলেছিলেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। তিনি যদি ফাইনালে ওই ধরনের ইনিংসটা খেলতে না পারতেন, হয়তো বা এশিয়া কাপটা ভারতের জিতাই হতো না।
সুতরাং তাকে যে 3 নম্বরে আপনি দিবেন আমার হিসাবে এখানে কোনো ডিবেটই রাখা উচিত না। এমনকি আপনি যদি অলরাউন্ডারগুলোকে দেখেন, মারাত্মক মানে মারাত্মক ভাই। 16 বলে গতকালকে যে ব্যক্তি সেঞ্চুরি করতে পারছেন, মানে হাফ সেঞ্চুরি করতে পারছেন, হার্দিক পান্ডিয়া, তাকে ছাড়া তো ইন্ডিয়ার দল অসম্পূর্ণ। তিনি ব্যাটও করতে পারেন, তিনি ওপেনিং বলও করতে পারেন, মিডল ফাস্টও বল করতে পারেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। একসময় কিন্তু গতকালকে 7 বলে তিনি 30 ছিলেন। সুতরাং তার সিলেকশন নিয়ে কারো কোনো মতবাদ থাকতে পারবে এটা তো হতেই পারে না। এমনকি যেহেতু আমি আগে বলে দিয়েছিলাম অক্ষর প্যাটেল নিজেকে ভাইস ক্যাপ্টেন হিসেবে দলে প্রতিষ্ঠিত করে ফেলছেন, তার জায়গা অলরেডি ফিক্সড। এমনকি ওয়াশিংটন সুন্দর আছেন, এমনকি শিবম দুবে। তবে গৌতম গম্ভীর এখানে একটু প্রশংসা আমি করতে চাই, কারণটা কি শিবম দুবে কিন্তু ওই ধরনের কিন্তু অলরাউন্ডার ছিলেন না, কিন্তু তিনি বর্তমানে টুকটাক কিন্তু বল করতে পারেন। এই যে অলরাউন্ডার গড়ে তোলার পেছনে কিন্তু এখানে আমি বলবো যে তাকে একটু ক্রেডিট না দিলে না হয়। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু তিনি এবার আইপিএল এর হয়ে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। কারণটা কি, তিনি যে এই যে রেগুলার বোলিং করে আসতেছেন, তিনি কিন্তু ভালো বল করতে পারেন। তো শিবম দুবের প্রতি যে একটা বিশ্বাস আছে যে তিনি ভালো বোলিং করতে পারবেন ভারতীয়দের, সুতরাং বুঝতেই পারতেছেন এটার প্রতি কিন্তু ভরসা রেখে কিন্তু 4 জন অলরাউন্ডার নিয়ে কিন্তু দলটা ঘোষণা করেছে। আমি যদি এক নজরে সবার নামটা একটু আপনাদেরকে বলে দিই, তখন আপনারা বুঝতে পারবেন যে ভারতীয়রা কোন ধরনের দল ঘোষণা করছে। 1 নম্বর ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, ঈশান কিষান, অলরাউন্ডার 4 জন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, বলার 4-5 জন জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আশদীপ সিং, হর্ষিত রানা। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দল হয়েছে। তবে খারাপ লাগার মাঝখানে এটাই আছে যে শুভমন গিলকে অনেকটা সুযোগ দেওয়া হয়েছে, তিনি কাজে লাগাতে পারেন নাই, এটা তার ব্যাড লাক ছিল। কিন্তু এর থেকে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে জয়সওয়াল, যার কারণে শুভমন গিলের কারণে জয়সওয়ালের মতো প্লেয়ার জাতীয় দলের জায়গায় পেল না। কারণটা কি, যদি এশিয়া কাপের মঞ্চে তাকে জায়গা দেওয়া না হতো, গিলকে জায়গা দেওয়া না হতো, তাহলে কিন্তু এতদিনে কিন্তু তিনি তার জায়গাটা ফিক্স করে নিতে পারতেন। যেহেতু একজনকে জায়গা দিতে যে আরেকজনের কপাল পড়ে গেছে, এটা আপনাকে মাইনে নিতে হবে। এমনকি অন্য যে সকল প্লেয়ারের মাঝখানে যেমন জিতেশ রয়েছে, তারটাও একটু ব্যাড লাক বলা চলে, কারণ কি জিতেশ তো কোনো অপরাধ করে নাই, 6 নম্বরে নেমে তো তিনি খারাপ খেলতেছিলেন না। তবে জিতেশকে যদি এখন দলে না হতো একটা প্রবলেম কি হতো, ধরেন যে এখন আপনি সঞ্জু স্যামসন বলতেছেন তিনি খুব ভালো খেলতেছে, কিন্তু টুর্নামেন্ট শুরু হইতে হইতে তিনি একটু ইনজুরিতে পড়ে গেলেন, কিংবা তিনি ওই ধরনের রান করতে পারতেছেন টপ অর্ডারে, তখন যদি আপনি জিতেশকে দলে রাখতেন, তখন কিন্তু দলের মাঝখানে একটা বিশৃঙ্খলা লেগে যেত। কিভাবে, একজন হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান, আরেকজন হচ্ছে কি লো অর্ডার ব্যাটসম্যান, মানে 6 থেকে 7 নম্বর ফিনিশিং রোলে ব্যাটসম্যান। তো দুইজনের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে দলে কিন্তু অনেক ধরনের রদবদল করতে হতো। এখন যেহেতু ঈশান কিষান আর হচ্ছে সঞ্জু স্যামসন, যেহেতু তারা দুজনে কিপিং করতে পারে, প্লাস দুজনে যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান, তখন কিন্তু একজনের ফর্ম না থাকলেও বা একজনের ইনজুরি হলেও কিন্তু সরাসরি দলে ঢুকাই দিতে পারতেছেন। এই কারণে কিন্তু দলটা দেখতে ভালো লাগবে। এখন যদি অন্য কোনো প্লেয়ারের প্রতি যদি আপনাদের আকর্ষণ থেকে থাকতো যে কাকে ঢুকালে ভারতীয় দলটা আরেকটু বেশি স্ট্রং হতে পারতো, বা কাকে বাদ দিয়ে অন্য কাউকে ঢুকালে, সুতরাং বুঝতেই পারতেছেন যে কাকে নিলে বা কাকে বাদ দিলে যদি দলটা একটু ভালো দেখাইতো, সেই কমেন্টস কিন্তু আপনারা করতে পারেন। প্লেইং এলিমেন্টে কিরকম হতে পারে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।